চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও এবার খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। তদন্তকারী তখনকার যারা তদন্তকারী ছিলেন তারা বলছেন যে তারা স্বাধীন তদন্ত করে রিপোর্ট সাবমিট করেছেন, যার ফলে এখন পর্যন্ত কিন্তু আসলে কাগজ এসে পৌঁছায়নি। এখন পর্যন্ত এখানকার পরিবেশ দেখা যাচ্ছে মোটামুটি শান্ত আছে, তবে বিএনপি এবং তার যে কয়েকজন স্বজন এখানে উপস্থিত হয়েছে। বাবর ইজ ব্যাক। দর্শক, লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে। ইভেন 5ই আগস্টের এই সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে, তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুক নিয়ে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও এবার খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। 17 বছরের কারাবাস শেষে এখন কেবল তার মুক্তির অপেক্ষায় স্বজনরা। মঙ্গলবার হাইকোর্টে দেয়া এই রায় উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের যাবজ্জীবন সাজা থেকে কমিয়ে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী শিশির মল্লিক। জনাব শিশির মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। যেটি আপনার কাছে প্রথম প্রশ্ন, আমার যে 5 জনকে খালাস দেওয়া হয়েছে তারা কি এতদিন ধরে কারাগারে ছিলেন কিনা? জি, যে 5 জনকে খালাস দেওয়া হয়েছে তাদের সবাই এতদিন ধরে কারাগারে ছিলেন না। এর মধ্যে একজন আছেন যিনি শুরু থেকেই পলাতক আছেন, তারপরেও তার বিরুদ্ধে যেহেতু কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই, সেই জন্য তাকেও খালাস দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন থেকে কারাগারে আছেন, আপনারা জানেন, এবং তিনি সবচাইতে বেশি সময় ধরে কারাগারে এবং মৃত্যুর সেলে আছেন। আর তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আমরা এক্সপেক্ট করি যে আজকের এই রায়ের আদেশটি নিম্ন আদালতে গেলে, জেল কর্তৃপক্ষের কাছে গেলে তিনি দ্রুতই মুক্তি পাবেন। জি, মুক্তি পাবেন যেটি বলছেন, সেই পুরো প্রক্রিয়াটা যদি একটু বলতেন, কারণ আজকে থেকে আসলে গুঞ্জন শুরু হয়েছে কখন মুক্তি পাবেন সেই বিষয়টি বারবার সামনে আসে। প্রক্রিয়াটি আসলে কি হবে? যে প্রক্রিয়াটি হবে, যে হাইকোর্টের যে রায়টি হয়েছে তার একটি অ্যাডভান্স অর্ডার আগামীকালকে মাননীয় বিচারকগণ স্বাক্ষর করবেন। এই মাননীয় বিচারকগণ স্বাক্ষর করার পরে এই আদেশের কপি যাবে চট্টগ্রামে সেই আদালতে যে আদালতে বিচার হয়েছিল, সেই আদালতে বেল বন্ড দেওয়া হবে। বেল বন্ড দেওয়ার পরে এটি যাবে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের কাছে। এই জেল কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেই মুক্তি মিলবে। এই প্রক্রিয়াটুকু যেন দ্রুত করা যায়, আগামীকালকে সকালবেলা মাননীয় কোর্ট বলেছেন যে আগামীকালকে সকালবেলা আদেশটি স্বাক্ষর করে দিবেন। আশা করি আগামীকালকে তিনি মুক্তি পেতে পারেন। যদি এই সময়ের ভিতরে প্রক্রিয়া শেষ না হয়, হয়তো তার পরের দিন লাগতে পারে। জি, আমরা আরেকটি বিষয় দেখেছি যে 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, তারা কি আটক আছেন এখন? জি, যাদেরকে সাজা দেওয়া হয়েছে 5 জনকে, তার মধ্যে পরেশ বড়ুয়া যিনি, যাকে যাবজ্জীবন সাজা থেকে কমিয়ে 14 বছরের সাজা দেওয়া হয়েছে, তিনি পলাতক আছেন। আর বাকি যে 4 জন আছে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, বিশেষ করে 10 বছর সাজা দেওয়া হয়েছে যে 4 জনকে, তারা সকলেই এখন কারাগারে আছেন। যদি অন্য কোনো মামলায় তার সাজা ভোগের কোনো মেয়াদ না থাকে, তাহলে এই মামলায় যে 10 বছর সাজা দিয়েছে এটি ইতোমধ্যে খাটা হয়ে গেছে, তাহলে তারা মুক্তিতে কোনো বাধা থাকবে না যদি অন্য কোনো মামলায় ভিন্ন সাজা না থাকে। জি জি, এই যে কি কারণেই তাদের আসলে সাজা দেওয়া হয়েছিল আর কি কারণেই তারা আসলে খালাস পেলেন, দুটির কারণ আসলে কি বিষয়গুলোতে জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখুন, এই মামলা যখন প্রথম দায়ের করা হয় তখন লুৎফুজ্জামান বাবর সহ কেউ আসামি ছিলেন না, কিন্তু যখন এই মামলার 31 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে সরকারের পরিবর্তন হয়ে মামলাটি পুনরায় অধিকতর তদন্ত করা হয়। ওই অধিকতর তদন্তের সময় লুৎফুজ্জামান বাবর সহ মাওলানা মতিউর রহমান নিজামী
রাজ্জাকুল হায়দার, তাদেরকে আসামি করা হয়। এবং আদালত এখানে আজকে আমরা যে সমস্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছিলাম, সেখানে মূল যুক্তি ছিল বাবর সাহেবের পক্ষে যে তার নির্দেশে 5 জনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তখন আমরা রেকর্ডপত্র থেকে দেখিয়েছি আসলে একজনকেও ছাড়া হয়নি, সকলেই তখন জেলে ছিলেন। সুতরাং তার বিরুদ্ধে এই যে অভিযোগটি, এটি মিথ্যা। আর দ্বিতীয় বলেছেন তিনি তদন্তকে প্রভাবিত করেছিলেন। তদন্তকে প্রভাবিত করার কোনো সাক্ষী আদালতে উপস্থাপন করা যায়নি, বরঞ্চ তদন্তকারী, তখনকার যারা তদন্তকারী ছিলেন তারা বলছেন যে তারা স্বাধীন তদন্ত করে রিপোর্ট সাবমিট করেছেন। তাহলে এই যে রাজনৈতিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা, একই সাথে বাবর সাহেব বলেছেন যে তাকে 74 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই সময় তাকে অফার করা হয়েছিল যেন তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি এটি দিতে রাজি হননি। এই জন্যই ওনার মতে তাকে এই মামলায় আসামি করা হয়। প্রত্যেকের পিছনেই, রাজনৈতিকভাবে যাদেরকে আসামি করা হয়েছিল, প্রত্যেকের পিছনে এরকম গল্প আছে। আর যাদের সাজা এখন বহাল আছে, তাদের বিরুদ্ধে প্রকৃত অর্থে অভিযোগ ছিল, তাদের সাজা বহাল আছে। আর যাদেরকে রাজনৈতিকভাবে ইনক্লুড করা হয়েছিল, তারা সকলেই খালাস পেয়েছে। জি জনাব শিশির মনির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে আলোচনা করবার জন্য। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি তার সঙ্গে কথা বলছি। রাব্বি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির কাগজ কি পৌঁছেছে? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? 10টা অস্ত্র মামলায় যে বহুল আলোচিত যে মামলা ছিল, এই মামলার কিন্তু আজকে খালাস পেয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার এই মুক্তির পর, তার এই যে খালাস পর যে রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে কিন্তু মূলত তিনি আর তার যে কোনো ধরনের যে আইনি যে জটিলতা, তার সেগুলো কিন্তু এখন আর নেই। সে এখন থেকে আসলে কিন্তু মুক্তি পেতে পারে। কিন্তু যে জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু চিটাগাংয়ে আদালতে এটা রায় হয়েছে, যার ফলে এখন পর্যন্ত কিন্তু আসলে কাগজ এসে পৌঁছায়নি। এখন পর্যন্ত এখানকার পরিবেশ দেখা যাচ্ছে মোটামুটি শান্ত আছে। তবে বিএনপি এবং তার যে স্বজন, কয়েকজন স্বজন এখানে উপস্থিত হয়েছে, তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়ে তারা অপেক্ষায় আছে যে কখন তাদের নেতা বা তার পরিবারের লোকজন, যিনি দীর্ঘদিন যাবৎ এই উদ্দেশ্যমূলক হয়রানিমূলক যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার অপেক্ষায় আছে যে তারা দ্রুতই যেন তার স্বজনদেরকে, তার প্রিয়জনকে যেন ফিরে পায়। এই সেজন্য কয়েকজন এখানে কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মী এবং এখানে কিন্তু আসলে যে পরিবারের লোকজন, তারা কিন্তু অপেক্ষা করছে। তো এখানকার সর্বশেষ অবস্থা যদি আমি জানাই, মোটামুটি শান্ত পরিবেশ এখন পর্যন্ত। তবে যেহেতু মুক্তির যে আদেশ, মুক্তির আদেশের কাগজপত্র না আসায় এখন পর্যন্ত কিন্তু আজকে তার জামিন হচ্ছে না, অর্থাৎ তিনি খালাস পেলেও তার মুক্তি হচ্ছে না কেন্দ্র কারাগার থেকে। এটা আগামীকালকে হতে পারে বা তার পরের দিনও হতে পারে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তিনি ঠিক কখন নাগাদ মুক্তি পেতে পারে। তো এছাড়াও তার আইনজীবীরা কিন্তু আসলে জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তার মুক্তি পাবেন কেন্দ্রীয় কারাগার থেকে, এমনটা তার আইনজীবীরা জানাচ্ছে। এর আগে 2014 সালে আপনি জানেন যে 1 এপ্রিল চট্টগ্রামের সিউফলের ঘাট থেকে কিন্তু জব্দ করা হয় 10টা অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানার অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে এনে 2টি মামলা করা হয়। এই মামলার প্রেক্ষিতেই কিন্তু আসলে লুৎফুজ্জামান বাবরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয় এবং তারা কিন্তু বিভিন্ন বছরের পর বছর এই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তিনি ছিলেন। তো এরপরেই কিন্তু আসলে এই যে সম্প্রতি তাকে এই মামলাটা উদ্দেশ্যমূলকভাবে এবং করা হয়েছিল এবং যার জন্যই কিন্তু আসলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কথা বলছি। বাবর ইজ ব্যাক। দর্শক, লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে। ইভেন 5ই আগস্টের এই সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে, তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন। ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা টেনশন তৈরি হবে, কারণ হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ম্যান, যিনি ভারতের একটা প্রধান টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। অবশেষে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে
মুক্ত আলো বাতাসে তিনি বের হতে যাচ্ছেন। বহুল আলোচিত যে 10 ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল, সেখান থেকে বেকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি। এর ফলে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা যদি দেখি আজকে আমাদের 14 জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ, তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে। প্রায় 17 বছর ধরে কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর। এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, লুৎফুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহিরে বের হচ্ছেন? কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার, তিনি বলছেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি। যদি আজকে রাতে চলে আসে তাহলে কালকেই লুৎফুজ্জামান বাবর মুক্তি পেতে যাচ্ছে। এদিকে অস্ত্র আইনের মামলায় বাবর ছাড়াও খালাস পেয়েছেন আরো 8 জন। আর উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনকে মুক্তি দেওয়া হয়নি, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান। অন্য 5 জন আসামির পক্ষেও এখানে আইনজীবীরা ছিল। দর্শক, গেল 18 ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল। সেদিন তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই 10 ট্রাক অস্ত্র। এ নিয়ে বন্দরনগরের কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে 2টা মামলা করা হয়েছিল। আর সর্বশেষ 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 তারা এই রায়টা দিয়েছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে লুৎফুজ্জামান বাবর সহ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দিয়েছিল আদালত। অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের, কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া। বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে। পাশাপাশি ভারত এই ইস্যুটাতে টেনশনে পড়েছে। তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে, যখন ভারতের সাথে সীমান্তে 53 বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি। তো আপনি কি মনে করেন এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আসলে কি রিয়াকশন ঘটতে পারে দেশে বিদেশে? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে,
বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।